ক্রমে ক্রমে রাম বৃদ্ধ হন, পুত্রদের রাজ্যাভিষেক হয়ে যায়। একদিন রামচন্দ্র বসে আছেন সভার মধ্যে। সেখানে এসে উপস্থিত হন ব্রাহ্মণের ছদ্মবেশে স্বয়ং কালপুরুষ। দাঁড়িয়ে তার সঙ্গে সাক্ষাৎ হয় লক্ষ্মণের। লক্ষ্মণ তাকে প্রশ্ন করেন, হে ব্রাহ্মণ, আপনার কি প্রয়োজন? ছদ্মবেশী কালপুরুষ জানান যে তার যা দরকার তা তিনি নিজেই রাজাকে বলবেন। লক্ষ্মণ তখন কালপুরুষকে নিয়ে যান রামচন্দ্রের কাছে। ব্রাহ্মণবেশী কালপুরুষ বলেন, মহারাজ, আমি ব্রহ্মার দূত, আমি নিভৃতে আপনার সঙ্গে কথা বলতে চাই। যখন আমরা কথা বলবো তখন যদি কেউ সেখানে যান তবে তাকে আপনার বর্জন করতে হবে। আপনি আগে আমার কাছে এই অঙ্গীকার করুন, তবে আমি আমার কথা আপনাকে আমি জানাবো। রাম অঙ্গীকার করেন এবং লক্ষ্মণ দ্বারে পাহারা দেন। তখন কালপুরুষ বলেন, হে নারায়ণ, 11,000 বছর হলো তুমি গোলক ত্যাগ করে পৃথিবীতে অবতীর্ণ হয়েছ। গোলক তোমার বিহনে যে শূন্য প্রভু, সে শূন্য ঘরে একাকিনী লক্ষ্মীদেবী তোমারই অপেক্ষায় রয়েছেন। মানব লীলা এবারে সংবরণ করো, নিজের আলোয় ফিরে চলো। রাম ও কালপুরুষের কথাবার্তা চলছে, এমন সময় দুর্বাসা মুনি দ্বারে এসে উপস্থিত হলেন। লক্ষ্মণ দ্বার রোধ করলে দুর্বাসা বলেন, রামকে আমার আগমন বার্তা পাঠাও। 1 বছর আমি উপবাসী আছি। আমি চাই দেশের রাজার কাছ থেকে ভালো খাদ্যদ্রব্য ও পানীয়। যদি রামকে এমনি আমার কথা এখনই না বলো, তাহলে অভিশাপ দিয়ে সমস্ত অযোধ্যা নগর আমি ছারখার করব। দুর্বাসা লক্ষ্মণের কোনো কথাই বুঝতে চান না। লক্ষ্মণ পড়েন মহা মুশকিলে। তিনি ভাবেন, সমস্ত অযোধ্যাবাসী কেন মৃত্যুবরণ করবে? তার চেয়ে বরং আমি ভেতরে যাই, রাম আমাকে বর্জন করেন তো করুক। লক্ষ্মণ ঘরের মধ্যে গিয়ে দুর্বাসার আগমন সংবাদ জানালেন। কালপুরুষ রামচন্দ্রকে তার অঙ্গীকারের কথা স্মরণ করিয়ে দিয়ে বিদায় নিলেন। সত্যের পূজারী রামচন্দ্রের জীবনে আসে এবার ভীষণ এক পরীক্ষা। ছায়ার মতো যে ছোট ভাই জন্ম অবধি তার সঙ্গে সঙ্গে ফিরেছে, তাকে তিনি কি করে বর্জন করেন? কিন্তু শেষ পর্যন্ত সত্যেরই জয় হলো। লক্ষ্মণকে রামচন্দ্র বর্জন করলেন। রাম বিনা জীবন লক্ষ্মণের স্বপ্নেরও অগোচর। সরযূ নদীর জলে ঝাঁপিয়ে লক্ষ্মণ প্রাণ বিসর্জন দেন। রাম এ শোক তার আর সহ্য করতে পারলেন না, তাই তিনিও সরযূ জলের প্রাণ বিসর্জন দিলেন। ভরত শত্রুঘ্ন রামের পদাঙ্ক অনুসরণ করেন। এইখানেই রামায়ণ শেষ। মহর্ষি বাল্মীকি যে রামায়ণ রচনা করে যান, কবি কৃত্তিবাস তার হুবহু অনুবাদ করেননি। বহু জায়গায় মূল ঘটনার থেকে সরে গিয়ে তিনি কল্পনার আশ্রয় নিয়েছেন। সময় সময় তিনি নিজেও ঘটনার সৃষ্টি করেছেন। প্রমাণস্বরূপ বলা যায়, তরণী সেন বধ, মহিরাবণ অহিরাবণ বধ ইত্যাদি। এতে কিন্তু কাব্যরস কোথাও ক্ষুণ্ণ হয়নি, বরং বাঙালি পাঠক শ্রদ্ধার সঙ্গেই তা গ্রহণ করেছেন। 1000 বছর আগে এই রামায়ণ তিনি রচনা করে গেছেন। তখন মুদ্রা যন্ত্রের আবিষ্কারই হয়নি। তার গ্রন্থ তিনি নিজে পাঠ করে শুনিয়েছিলেন বাঙালি শ্রোতাদের কাছে। তার লেখার ভঙ্গি অনেকটা কথক্তা ধরনের। আজ 1000 বছর ধরেই সমানভাবে আদর পেয়ে আসছে এই কৃত্তিবাসী রামায়ণ বাঙালির কাছে। কবি হিসাবে তাই এর মূল্য কম নয়। আজও তাই দেখতে পাই গ্রাম্য মুদিখানায় বা চণ্ডী মণ্ডপে কৃত্তিবাসী রামায়ণ পাঠ করা হচ্ছে এবং তা শোনবার জন্য আবাল ও বৃদ্ধ বনিতা উপস্থিত হয়েছে। জয় শ্রীরাম।